আসসালামু আলাইকুম। দেশবাসী কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আশা করি। আমার আজকের টাইটেল হচ্ছে কেমন হবে নতুন বাংলাদেশ। আমরা অনেকের মতামত প্রকাশ করতেছি। সেই হিসেবে আমি আমার মতামত জানাচ্ছি। কারোর সাথে মিলতে পারে, আবার নাও মিলতে পারে, আবার মিলেও যেতে পারে। আমি এখানে 15 থেকে 16টা বিষয় নিয়ে আলোচনা করব। আরও হয়তো পরবর্তীতে এ বিষয় নিয়ে আলোচনা করতে পারি, বা আমি ছেড়ে দিয়েছি। আপনারা কোনো বিষয় যদি ছাড়া হয় দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন। কেমন হবে আমার নতুন বাংলাদেশ? আমি 1 নম্বরে রাখছি ভারতের প্রভাব মুক্ত বাংলাদেশ। প্রিয় দেশবাসী, স্বাধীনতার পর থেকে 2009 পর্যন্ত বাংলাদেশের সরকার ব্যবস্থা যেটা ছিল সেটা ভারতের প্রভাব মুক্ত ছিল। স্বাধীনতার সর্বাধিনায়ক বলতে পারেন, বা স্বাধীনতা যার মাধ্যমে শুরু হয়েছিল, আমরা এই স্বাধীনতা যার মাধ্যমে পেয়েছি, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, বিএনপির 2 টার্ম এবং আওয়ামী লীগের প্রথম টার্ম পর্যন্ত ভারত আমাদের কোনো প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 9 সালের থেকে ভারত বাংলাদেশে পুরো প্রভাব বিস্তার করে। আর এই বিস্তারটা ভারতের সম্ভব হয়েছে আমাদের ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনার জন্য। তাই আপনারা জানেন যে শেখ হাসিনা 2009 সালে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে ভারতের সাথে যতগুলো চুক্তি করেছেন তা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। একটি চুক্তিও তিনি বাংলাদেশের স্বার্থ রক্ষা করেননি। সেই বিষয়ে আমি পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও করব। ভারতের প্রভাবমুক্ত সরকার ব্যবস্থা আমাদের থাকতে হবে, অর্থাৎ ভারতের কোনো প্রভাব বাংলাদেশ সরকারের উপর থাকবে না, ভারতের কোনো প্রভাব আমাদের ভূমির উপর থাকবে না। ভৌগোলিক কারণে ভারত আমাদের জন্য একটা থ্রেট, এবং ভারতও চায় না যে আমরা মাথা উঁচু করে দাঁড়াই। বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হোক, একটি শক্তিশালী দেশ হোক, এটা ভারত চায় না। তাই আমার প্রথম চাওয়া হচ্ছে ভারতের প্রভাব মুক্ত সরকার ব্যবস্থা, যারা বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে, বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে, এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য কাজ করবে, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কাজ করবে। আমার 2 নম্বর চাওয়া হচ্ছে
ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। একটা রাষ্ট্রের যদি ন্যায় বিচার না থাকে তাহলে ওই রাষ্ট্রর আর কিছুই থাকে না। এখানে একবারে নিম্ন শ্রেণী যদি আমরা চিন্তা করি, যারা পরিষ্কারের কাজ করে মেথর শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণী সবার জন্য ন্যায় বিচার থাকবে। এখানে এমন একটি দেশ আমরা চাই যে দেশের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে নিম্ন শ্রেণী পর্যন্ত কেউ যদি অন্যায় করে তার ন্যায় বিচার হবে। কারোর প্রতি যদি জুলুম করা হয় সে ন্যায় বিচার হবে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, ন্যায় বিচার রাষ্ট্রের একটি ভিত্তি। আমি 3 নম্বর যেটা রাখছি সেটা হচ্ছে শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। নির্বাচনী ব্যবস্থাটা করা কেন? আপনারা দেখেন, স্বাধীনতার পরে স্বাধীনতার যুদ্ধে আমাদের 30 লক্ষ লোক মারা গেছে বা শহীদ হয়েছে বা যে ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া বাংলাদেশের সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে নির্বাচনকালীন সময়। অর্থাৎ একটা সরকারের মেয়াদ শেষ হলে পরবর্তী যে নির্বাচন ব্যবস্থাটা আসে, ওই সরকার জোর করে ক্ষমতায় থাকতে চাইছে। আপনি উদাহরণস্বরূপ বলতে পারি বিএনপি 1996 এবং 2006 এবং আওয়ামী লীগ 2014 থেকে 2024 পর্যন্ত। 96 সালে বিএনপি সরকার একক নির্বাচন করেছিল, আপনারা জানেন। শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ সহ অন্যান্য অনেকগুলা দল এই নির্বাচন বর্জন করেছিল। কেন? এবং 1996 সালের পরবর্তী নির্বাচনের জন্য বাংলাদেশে, আপনারা হয়তো ভুলে গেছেন যে তারা 3 মাস হরতাল ছিল, বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছিল, অনেক লোক মারা গেছেন, অনেক রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, অনেক ব্যক্তিগত সম্পদ নষ্ট হয়েছে। কেন? ওই নির্বাচনকালীন সময়টা। 2006 সালে এসে বিএনপি আবার সেই ভুল করেছিল এবং আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা 2014 থেকে 2024 সাল পর্যন্ত একই কাজ করেছে, যার ফলস্বরূপ আমরা কষ্ট ভোগ করেছি। অনেক মা তার সন্তান হারিয়েছেন, অনেক স্ত্রী তার স্বামী হারিয়েছেন, অনেক রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে এবং আমরা অর্থনীতিতে অনেক পিছিয়ে পড়েছিলাম। তাই আমাদের এমন একটি শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা করতে হবে যাতে যে সরকার আসুক না কেন তার মেয়াদ শেষ হওয়ার পরে ভারত, পাকিস্তান বা উন্নত দেশগুলি, আমেরিকার নির্বাচনী যে ব্যবস্থা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমাদের এখানে চালু করতে হবে। আমরা যদি সেটা করতে পারি তাহলে আর কোনো ফ্যাসিস্ট, আর কোনো শেখ হাসিনার জন্ম হবে না এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমি এই বিষয়ে আরও ডিটেলস কথা বলতে পারতাম, আপনাদেরকে একটু বললাম। প্রিয় দেশবাসী, আমার 4 নম্বর হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, যেটা 2-এর সাথে, ন্যায় বিচারের সাথে সম্পৃক্ত, যার নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত সব জায়গায় নিরপেক্ষ
এবং স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, যেখানে ন্যায় বিচার করা হবে। এই বিচার ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, ঢেলে না সাজাতে পারি, তাহলে আমাদের সমাজে অন্যায় থেকে যাবে। ধনীরা, যাদের টাকা আছে ওরা পার পেয়ে যাবে, আর যাদের টাকা নাই ওরা জেলে পড়বে, পচে মরবে, অথবা ওদের সম্পত্তি নষ্ট হবে। প্রিয় দেশবাসী, আমি 5 নম্বর যে জায়গাটি রেখেছি সেটি হচ্ছে স্বাধীন এবং নিরপেক্ষ এবং মুক্ত আইন শৃঙ্খলা বাহিনী। নিয়ে আমি পরবর্তীতে, আপনারা অনেকে জানেন, ভারতের গোয়েন্দা সংস্থা, অন্যতম একটা গোয়েন্দা সংস্থা হচ্ছে এবং এই এর আধিপত্য বাংলাদেশে প্রচুর আছে। আইন শৃঙ্খলা বাহিনী কোনো দলের হয়ে কাজ করবে না। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে মানুষের অধিকারে, মানুষের হয়, বাংলাদেশের জনগণের হয়। এখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিম্ন শ্রেণী পর্যন্ত যদি কেউ যায়, তার সাথে সমান ব্যবহার করবে। এখানে এমন একটি আইন শৃঙ্খলা বাহিনী দরকার, যারা বিগত সালে 1990 সাল থেকে বলেন বা তার আগ থেকে বলেন বিভিন্ন সরকারের হয়ে কাজ করেছে এবং সাধারণ জনগণকে কষ্ট দিয়েছে, সাধারণ জনগণের অধিকার কেড়ে নিয়েছে। এটা রোধ করতে হবে। একটি শক্তিশালী এবং স্বাধীন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে গড়ে তুলতে হবে, যারা সৎ থাকবে এবং জনগণের জন্য কাজ করবে। আমার 6 নম্বরটা হচ্ছে শক্তিশালী, আধুনিক এবং মুক্ত ডিফেন্স বাহিনী। একটা রাষ্ট্রের মূল স্তম্ভ হচ্ছে তার ডিফেন্স বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বর্ডার গার্ড বাহিনী, যারা বর্ডারে দেশ রক্ষা করে। এই বাহিনীকে আরো আধুনিকায়ন করতে হবে এবং এই বাহিনীকে মুক্ত করতে হবে। বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী থেকে এই বাহিনীকে মুক্ত করতে হবে। এই বিষয়ে যারা অভিজ্ঞ আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা এই বিষয় নিয়ে কাজ করবেন। সিন্ডিকেটবিহীন বাংলাদেশ, এই সিন্ডিকেট বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে গেছিল বা চাচ্ছিল, যেখানে সাধারণ মানুষ কোনো উপকৃত হবে না। যাদের টাকা আছে ওরা উপকৃত। কোন সিন্ডিকেটগুলো মানতে হবে? প্রথমে হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, যেমন পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে আমাদের যেগুলো প্রতিদিন লাগে, এই বিষয়গুলো নিয়ে যারা সিন্ডিকেট করে, এটা পুরোপুরি ভেঙে দিতে হবে। তাহলে দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের মধ্যে চলে আসে। সিন্ডিকেট বিভিন্ন বিষয় নিয়ে করা হয়, তার মধ্যে আমি উল্লেখযোগ্য যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিস, আর আরেকটি হচ্ছে আমাদের বিমানবন্দর। আমরা শুনি কোনো সরকার নাকি বিমানবন্দরের যে সিন্ডিকেট আছে ওইটা ভাঙতে পারে। একজন প্রবাসী তার লাগেজ নিয়ে আসলে ওইখানে হেনস্থা করা হয় এবং বিমানবন্দর দিয়ে অনেক ধরনের সোনা চোরাচালান থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধ করা হয়, যেগুলো রাষ্ট্রের এবং জনগণের ক্ষতি করে। এই বিমান সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে বিমানবন্দরে।
পাশাপাশি যারা প্রবাসী আছেন, যারা প্রবাসে যেতে চান, আমি 2009 সালে বিদেশে ছিলাম। আমি দেখেছি যে ভারত, নেপাল, শ্রীলঙ্কা এই দেশগুলার যারা বিদেশে যান তারা অতি অল্প টাকায় বিদেশে যেতে পারে, কিন্তু আমাদের এখান থেকে যেতে গেলে তার চেয়ে প্রায় 5 গুণ 6 গুণ টাকা বেশি লাগে। দয়া করে এই সিন্ডিকেটটা ভেঙে দিন। কম টাকায় কিভাবে বিদেশ যাওয়া যায়, ভারত শ্রীলঙ্কার মতো, এদিকে খেয়াল রাখতে হবে। সি পোর্টে সিন্ডিকেট হয়, একটা প্রোডাক্ট ঢোকাতে গেলে সিন্ডিকেটের আওতায় আসতে হয়, যেটাতে যার মাধ্যমে রাষ্ট্র তার বিপুল পরিমাণ ট্যাক্স পাচ্ছে না। এই সিপোর্টের সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে। আরও অনেক ধরনের সিন্ডিকেট আছে, এদেরকে পুরো গুড়িয়ে দিতে হবে। আমি এরকম একটি বাংলাদেশ চাই। আমলাতান্ত্রিক বাজেট, প্রিয় দেশবাসী, এটা খুবই বিষয়। আমি পদ্মা সেতু আমাদের যে টাকা খরচ হয়েছে, সেই টাকার 2 থেকে 3 ভাগ কম খরচ হয়েছে ভারতের একটি সেতু, তার চেয়ে বেশি ছিল, আমার এই মুহূর্তে মনে নাই, করতে লাগছে। পাশাপাশি আমাদের রোডস বা ডেভেলপমেন্ট কাজে যে বাজেট করা হয়, 1 কিলোমিটার রোডসে যদি আমাদের মনে করেন এক্সাম্পল হিসেবে দিচ্ছি 5 লক্ষ টাকা লাগে, ভারতে সেটা 1 লক্ষ টাকায় হয়, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার এইরকম দেশগুলোতে। এটার কারণ কি? এটার কারণ নাকি আমলাতান্ত্রিক বাজেট। আমলাদের এক অংশ থাকে, বিভিন্ন মন্ত্রীদের এক অংশ থাকে, এমপিদের এক অংশ থাকে, লোকাল লোকদের এক অংশ থাকে, মাস্টারদের এক অংশ থাকে। সেজন্য নাকি আমাদের কাজ ভারতের মতো বা শ্রীলঙ্কার মতো বা নেপালের মতো বা উন্নত দেশগুলোর মতো করা যায় না। এই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে, টোটালি ভেঙে দিতে হবে। তাহলে রাষ্ট্রর হাজার হাজার কোটি টাকা এখানে বেঁচে যাবে। এই টাকা দিয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারব। পদ্মা সেতু যেখানে 20,000 কোটি টাকা বা 15,000 কোটি টাকা হওয়ার কথা, সেখানে হয়তো 45,000 কোটি টাকার মতো খরচ হয়েছে। শুধু পদ্মা সেতু না, এরকম সবগুলা ডিপার্টমেন্ট, সরকারি যে কাজগুলো আছে, এই কাজগুলো নিয়ে কাজ করতে হবে। যারা এই বিষয়ে দক্ষ, তাদেরকে এই বিষয়ে কাজে লাগাতে হবে। এবং কিভাবে ভারত, শ্রীলঙ্কা অথবা উন্নত দেশের যে সরকারি কাজ করা হয়, সেগুলো ফলো করতে হবে এবং এটার মনিটরিং করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এটা আমরা যে সবাই জানি যে আমাদের গত 15 বছর শেখ হাসিনা গভর্নমেন্ট বাংলাদেশকে একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত করেছে। সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি ছড়িয়ে গিয়েছিল। এই দুর্নীতি দূর করতে হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠন যদি আমরা না করতে পারি, তাহলে আমরা কখনো বিশ্বে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। সম অধিকার থাকবে সবার। এখানে সম অধিকার বলতে সবার অধিকার সমান হবে, হ্যাঁ। আমাদের এখানে কিন্তু বেশ কিছু বিষয়ে সম অধিকার নিশ্চিত করা হয়। যদি বলেন যে চাকরির ক্ষেত্রে তো কোটা একটা বিষয় ছিল, কোটা ছাড়াও যদি বিভিন্ন ধর্মাবলম্বী যে লোকেরা আছে তাদের চাকরি হয়। এখানে হিন্দু মুসলমান দেখা হয় না, এখানে কে খ্রিস্টান দেখা হয় না, যোগ্যতা অনুযায়ী চাকরি হয়। সম অধিকার বলতে যে বিষয়টা বোঝায়, অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে উল্লেখযোগ্যগুলো আমি উল্লেখ করতেছি। এর মধ্যে একটি হচ্ছে বাক স্বাধীনতা। এই যে আমি কথা বলতে পারতেছি এখন নির্ভয়ে, নিশ্চিন্তে,
এভাবে প্রতিটা সরকারের, যারা সরকারে থাকবে এবং যারা বিরোধী দল থাকবে, তাদেরকে এভাবে কথা বলতে দিতে হবে। কথা বললে যেন তারা গুম না হয়, কথা বললে যেন তাদের হয়রানি না করা হয়, কথা বললে যেন তাদেরকে জেলে যেতে না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে যারা যারা আছেন প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে হবে। খাদ্যে ভেজাল আমাদের আরেকটা অভিশাপ। একটা জাতির মূল হচ্ছে খাবার। একটা জাতি বৃদ্ধি পায় ভালো খাবার খেলে। এখন আমরা আমাদের সন্তানদেরকে ভেজাল, আমরা ভেজাল খাচ্ছি। বাংলাদেশে যে খাবারগুলো তৈরি হয় ম্যাক্সিমামই ভেজালযুক্ত। কোথায় ফরমালিন দেওয়া হচ্ছে, ঔষধে ভেজাল, খাবারে ভেজাল, পানিতে ভেজাল, ড্রিঙ্কসে ভেজাল, সব কিছুতেই ভেজাল মিক্স করে তৈরি করা হয়। এই ভেজাল, খাদ্যে ভেজালটা মুক্ত বাংলাদেশ আমি চাই। এরকম এমন একটি দেশ চাই যে দেশের প্রতিটা খাদ্য হবে নিরাপদ। যদি খাদ্য নিরাপদ না থাকে তাহলে জাতি মেধা কীভাবে বিকাশ হবে? আমরা যা খাবো তা দিয়ে তো আমাদের মেধা তৈরি হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে। এই বিষয়টা কঠোর হস্তে দমন করতে হবে। সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে আমার 12 নম্বর চাওয়া। আপনারা জানেন বিগত সরকার চাচ্ছিল যে আমাদেরকে একটি মেধাশূন্য জাতিতে পরিণত করতে। তারা নতুন কারিকুলাম নিয়ে এসেছিল। এই কারিকুলামকে ভেঙে দিতে হবে। এই কারিকুলাম বন্ধ করে সময়োপযোগী এবং সামনেতে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমাদের চালু করতে হবে। এবং বিজ্ঞান দিয়ে কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই সেই চিন্তা করে, ধর্মীয় বিষয়ে চিন্তা করে, ধর্মীয় মূল্যবোধের বিষয়ে চিন্তা করে, বিজ্ঞান ধর্মীয় মূল্যবোধ সহ এটি সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা নীতি গ্রহণ করতে হবে। এবং এই নীতি আগামী 50 বছরে যেন কেউ পরিবর্তন না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ভারতের সাথে শেখ হাসিনা অনেক গোলামি চুক্তি সম্পাদন করেছে। এটা আমার হচ্ছে 13 নম্বর চাওয়া। তা যদি বাতিল করা যায় ভালো, যদিও ইন্টারন্যাশনাল চুক্তি। বাতিল না করা গেলে সেটা সাসপেন্ড করতে হবে, সাসপেন্ড করে অথবা রিভিউ করতে হবে ভারতের সাথে। ভারত যদি রাজি না হয়, আমি আমার পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে বলবো কীভাবে ভারতকে রাজি করাতে হবে। ভারতকে নিয়ে খেলতে হবে, খেললে ভারত রাজি হবে। সব ধরনের চুক্তি আমাদের করা হবে। রেল চুক্তি, ট্রানজিট চুক্তি, তারপর আপনার পোর্ট চুক্তি, যতগুলো চুক্তি আছে সবগুলো চুক্তি আপাতত ভারতকে সাসপেন্ড করে এটা রিভিউ করতে হবে এবং নতুন চুক্তি করতে হবে। 14 নম্বর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সন্ত্রাস, চাঁদাবাজি ও গডফাদারবিহীন বাংলাদেশ, যেটা আগে দুর্নীতির সাথে সম্পৃক্ত। তারপরে আমি আবার বলতেছি সন্ত্রাস, চাঁদাবাজি এবং গডফাদারবিহীন বাংলাদেশ। আমরা একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা চাঁদাবাজ বিহীন বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি গডফাদারবিহীন বাংলাদেশ। এলাকা ভিত্তিক বিভিন্ন গডফাদাররা তৈরি হয়, ওই এলাকা নিয়ন্ত্রণ করে অমুক ভাই, তমুক ভাই, চমুক ভাই বাহিনী। এই বাংলাদেশ আমরা দেখতে চাই। এখানে কোনো গডফাদার থাকবে না, কোনো ভাইয়ের বাহিনী থাকবে না। এই বিষয়ে আমাদের মনোযোগী হতে হবে। আমার 15 নম্বর যে বিষয়টা, দুর্নীতিমুক্ত ক্রিয়া ব্যবস্থা। এটা জাতির বিনোদনের একটা জায়গা হচ্ছে ক্রিয়া, খেলা।
আপনারা জানেন আমরা আমাদের বাংলাদেশের প্রিয় বিষয়টা হচ্ছে ক্রিকেট খেলা। আমরা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলা নিয়ে স্বপ্ন দেখি এবং আমরা হয়তো সেটাও চিন্তা করি যে বাংলাদেশের দিন বিশ্ব ক্রিকেটে একটি শক্তিশালী দল হবে এবং বিশ্ব জয় করবে। এই ক্রিকেট ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে। এটা দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে গেছে। আমি যতটুকু খবর পেয়েছি বা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি বা বিভিন্ন রিপোর্টে দেখেছি যে এখানে ফিক্সিং করা হয় ক্রিকেট খেলাতে। এটা পুরোপুরি রোধ করতে হবে। শুধু ক্রিকেট না, ক্রিকেট, ফুটবল সহ যত ধরনের স্পোর্টস আছে সবগুলো থেকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমি সর্বশেষ বিষয়টি আমার যেটা বলবো, প্রবাসী ও গার্মেন্টস কর্মীদের সম্মান রক্ষা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। প্রবাসী আমার ভাইয়েরাদের উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশ, আজকের এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে রেমিটেন্সের উপর। আর এই রেমিটেন্সের সিংহভাগই আয় হয় প্রবাসীদের পাঠানো টাকা এবং গার্মেন্টস শিল্প থেকে যে আয় হয় সেটা দিয়ে। অথচ প্রবাসীদের সাথে কি ধরনের অন্যায় করা হয়। প্রবাসীরা যখন দেশে আসেন, তারা একটা বিষয় যদি খুব দ্রুত সমাধান করতে চান, ওদের সম্পত্তির বিষয় হোক, ওদের বা যে কোনো বিষয় হোক, সেটা ওনারা পারেন না। ওনাদের সম্পত্তি দখল করে ফেলেন আমাদের সন্ত্রাস বাহিনী, গড বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী। ওনাদেরকে এয়ারপোর্টে হেনস্থা করা হয়, যথাযথ সম্মান দেওয়া হয় না। তাই আমি আমার প্রবাসীদেরকে ভিআইপি মর্যাদা দিই। ওনাদেরকে, যারা প্রবাসী আছেন তাদের যেন আর এয়ারপোর্টে হেনস্থা করা না হয়, তাদের লাগেজ চুরি না করা হয়, তাদের লাগেজ থেকে যেন কোনো মালামাল নিয়ে যাওয়া না হয় এবং এয়ারপোর্টে ওনারা সর্বোচ্চ সম্মান যাতে পান। পাশাপাশি যারা দীর্ঘদিন প্রবাস থেকে টাকা পাঠান, 15-20 বছর টানা, তারা যখন দেশে চলে আসেন, বিশেষ করে মিডল ইস্টের প্রবাসীদের কথা বলতেছি, তখন তারা নিঃস্ব হয়ে যান। এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে এবং তাদের একটা পেনশনের ব্যবস্থা করতে হবে। গার্মেন্টস যারা কর্মীদের উদ্দেশ্যে বলছি আমি, যারা গার্মেন্টস কর্মী আছে, আমরা জানি আমাদের গার্মেন্টসে ম্যাক্সিমাম মহিলা চাকরি করেন, হয়তো 80% বা 90% মহিলারা চাকরি করেন। তাদের অবস্থা আমরা যতটুকু জানি খুবই খারাপ অবস্থায় তারা জীবনযাপন করেন। তাদের বাসস্থানের অবস্থা খুবই খারাপ, তাদের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। তারা রাত্রে কাজ শেষ করে যখন বাসায় ফেরেন তখন নিরাপত্তাহীনতায় ভোগেন এবং তাদের যে স্যালারি দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, সেটা অনেক কম দেওয়া হয়। তাই আমাদের তাদের প্রতি খেয়াল রাখতে হবে, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে, তাদের ভালো থাকার ব্যবস্থা করতে হবে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং তাদের সম্মানী বাড়াতে হবে। এই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করলাম। আরও হয়তো অনেক বিষয় আছে, যদি আমি মিস করে থাকি আপনারা সেটা করবেন, মনে করে দেবেন আমাকে। এই বাংলাদেশ আমরা দেখতেছি, এই বাংলাদেশ যদি আমরা করতে পারি, আমি যে 15-16টা বিষয় নিয়ে কথা বললাম, আমরা একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারব। ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম।